প্রাথমিক বৃত্তি পরীক্ষা আমরা প্রথম অধ্যায়ে যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ছিল সেটার প্রথম অংশটা পড়েছিলাম। আজকের অংশে আমরা আলোচনা করব জলবায়ু পরিবর্তনের কারণ উল্লেখ করে নিজের মাইন্ড ম্যাপটি সম্পন্ন করি। আচ্ছা, সো আমাদের প্রথম ক্লাসে আমরা পড়েছিলাম জলবায়ু পরিবর্তন কিভাবে হয় এবং তার ফলে কি হয়, কী ক্ষতি ক্ষতি সম্পন্ন হয় এবং আবহাওয়া এবং জলবায়ু জিনিসটা কি। সো এই ক্লাসে আমরা দেখি জলবায়ু পরিবর্তনের আসলে কারণ কে কী। আমরা কিন্তু বেশ কিছু জিনিস দেখে এসেছি, যেমন কি আমাদের এই যে কলকারখানার কালো ধোঁয়া হতে পারে, তারপর আমাদের এই যে আমাদের জীবাশ্ম জ্বালানির ব্যবহারটা বেশি হচ্ছে সেটা হতে পারে। এরকমভাবে আমরা যে প্রতিদিন ফ্রিজ ব্যবহার করি, এসি ব্যবহার করি, আমরা প্রতিদিন যে জ্বালানি পোড়াচ্ছি, এইসব কারণে কিন্তু হতে পারে। সো এইভাবে আমাদের যে কয়টা মাথায় থাকবে আমরা এই মাইন্ড ম্যাপটা কি সম্পন্ন করব। তোমরা যারা ক্লাসটা করছো ফেসবুকে, তোমরা অবশ্যই এই জিনিসটাকে ফিল আপ করে কমেন্টে দিবে। আমি দেখতে চাই আসলে কয়জন ক্লাসটাকে গুছিয়ে করছে। ওকে, আচ্ছা, তারপর যদি আমরা দেখি যে পূর্বে পৃষ্ঠার অনুচ্ছেদটুকু পড়ে জলবায়ু পরিবর্তনের ফলে কোন কোন ক্ষেত্রে প্রভাব পড়ে তার তালিকা তৈরি করি। আচ্ছা, এখানে কি দেখতে পাচ্ছি, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা কি হয়, বৃদ্ধি পায়। তারপরে কি হয়, আমাদের যে অন্যান্য অঞ্চল আছে সেখানে কি লবণাক্ত পানি ঢুকে পড়ে। আমরা কি দেখতে পেয়েছিলাম যে লবণাক্ত পানি কি হচ্ছিল, লবণাক্ত পানি ঢুকে পড়েছিল। এরপর আমাদের কি হয়, আমাদের যে ভূগর্ভস্থ পানিটা, সেই ভূগর্ভস্থ পানির যে লেয়ারটা সেটা কি নিচে নেমে যাচ্ছে, খাদ্য নিরাপত্তা কি হুমকির মুখে পড়ছে। এরপর কি যারা উপকূলীয় দেশ আছে সেগুলো কি তলিয়ে যাওয়ার মতো একটা অবস্থা তৈরি হয়েছে। আমরা যদি প্রথম ক্লাসটা ঠিকমতো করে আসি আমরা কিন্তু খুব গুছিয়ে এগুলো অ্যান্সার করতে পারবো। যারা প্রথম ক্লাসটি করেননি বা তোমরা যারা প্রথম ক্লাসটি করোনি, তোমরা কিন্তু অবশ্যই গিয়ে প্রথম ক্লাসটা করে আসতে পারো। সেভাবে আমরা অ্যান্সার করব। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় যে পরীক্ষাটা হবে, মেইন যে পরীক্ষাটা, সেখানে কিন্তু এই ধরনের প্রশ্ন আসবে। এগুলো কিন্তু তোমার মোটামুটি 8 মার্কের কোয়েশ্চেন এরকমভাবে আসে। টোটাল 8 মার্কে একটা কোয়েশ্চেনে, অথবা 4 মার্কে আসতে পারে, 5 মার্কেরও আসতে পারে। কীরকম প্রশ্ন আসবে যে জলবায়ু পরিবর্তনের ফলে কোন কোন ক্ষেত্রে প্রভাব পড়ে তা লিখো। এইগুলো কিন্তু আমাদেরকে গুছিয়ে লিখতে হবে। ওকে, তারপর যদি আমরা পরবর্তী পার্টে যাই যে পূর্বে পৃষ্ঠার অনুচ্ছেদটুকু পড়ে জলবায়ু পরিবর্তনের আর্থসামাজিক প্রভাবগুলো লিখি। আমি কিন্তু প্রথম ক্লাসেই বলে দিয়েছিলাম যে আসলে আর্থসামাজিক মানে কি, অর্থনৈতিক এবং সামাজিক। অর্থনৈতিক এবং সামাজিক জিনিসটা কি, আমাদের এই যে সমাজ আছে, সমাজে আসলে কী কী পরিবর্তন আসে এবং অর্থনৈতিকভাবে তা কীভাবে হ্যাম্পার করে। আচ্ছা, আর্থসামাজিক প্রভাব কী হতে পারে, এই যে ভূগর্ভস্থ পানির লেয়ার নিচে নেমে যাওয়া, তার ফলে কি পানির অভাব হবে। এই পানির অভাব হলে কি আমাদের কি কৃষিকাজ ব্যাহত হবে, তার ফলে খাদ্য নিরাপত্তা কি হুমকির মুখে পড়বে। সো এই ধরনের আর যে কয়েকটা পয়েন্ট আছে আমরা পড়ে টরে যে কয়েকটা মাথায় থাকবে গুছিয়ে লিখতে পারলেই কিন্তু হয়ে যায়। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি 2 নম্বর যে পার্টটা আছে সেটা কি জলবায়ু পরিবর্তন রোধ এবং পরিবেশ সংরক্ষণ। আচ্ছা, আমরা এখন দেখতে পাচ্ছি আমরা কিভাবে এই জলবায়ু পরিবর্তনটাকে আটকাতে পারি এবং আমাদের পরিবেশটাকে কিভাবে সংরক্ষণ করতে পারি বা রক্ষা করতে পারি। ওকে, সেই আমরা কি দেখতে পাচ্ছি, এখানে ছবিগুলো পর্যবেক্ষণ করি এবং ডান পাশের ঘরগুলো উত্তর লিখি। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি কি দুজনে মিলে কি গাছ লাগাচ্ছে। কি কাজ করা হচ্ছে, গাছ লাগাচ্ছে। কেন কাজটি করা হচ্ছে, গাছটা লাগাচ্ছে যাতে, এটা কি আমরা দেখতে পাচ্ছি কি একটা উপকূলীয় এলাকা। উপকূলীয় এলাকা মানে কি সমুদ্রের পাশে। সমুদ্রে যখন ঝড় হবে, ঘূর্ণিঝড় হবে, তখন গাছগুলো কি করবে, এই ঘূর্ণিঝড়টাকে আটকে দিবে। ঠিক আছে, কিভাবে কাজটি জলবায়ু পরিবর্তন রোধে সহায়তা করবে, এই যে আমি তো বলেই দিলাম। গাছ লাগানোর ফলে কি হবে, গাছ লাগানো, এই যে আমরা উপকূল এলাকায় যে গাছ লাগাচ্ছি তারা কি করবে, তারা আমাদের যে ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাস সেগুলোকে আটকাবে এবং আমাদের যে মেইন ল্যান্ড আমাদের দেশে কি ঢুকতে দিবে না। ওকে, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে কি কাজ করা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের এইখানে একটা কাজ হচ্ছে, এখানে একটা কাজ হচ্ছে, এখানে একটা কাজ হচ্ছে। ঠিক আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাস্টেইনেবল ওয়েতে বিভিন্ন আমাদের যে পরিবেশের বজ্রগুলো সেগুলো নিয়ে কাজ করা হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি কি সোলার প্যানেল ব্যবহার করা হয়েছে। এই যে নানান কাজ, হ্যাঁ, এগুলোকে আমাদের মোটামুটি বুঝে বুঝে পড়তে হবে। এই জিনিসগুলোকে আমাদের শিখতে বুঝতে হবে যে আসলে সোলার প্যানেল যদি আমরা ব্যবহার করি তাহলে কি হবে। সোলার প্যানেল ব্যবহারের ফলে আমাদের যে জীবাশ্ম জ্বালানি যেগুলো আছে, কয়লা, প্রাকৃতিক গ্যাস, তেল, সেগুলোর ব্যবহার কিন্তু কমে যাবে। তার মানে কি এইটা করলে আমাদের ভালো হচ্ছে। তারপর এখানে আমরা কি দেখতে পাচ্ছি, নিচের ঘরে দেওয়া তথ্যগুলো পড়ি এবং প্রতিটি ক্ষেত্রে আমাদের করণীয় কি তা ডান পাশের খালি ঘরে লিখি। এখানে আমরা কি দেখতে পাচ্ছি
বিদ্যুৎ সাশ্রয়ী পণ্য ব্যবহার, এসি কম ব্যবহার, অপ্রয়োজনে বিদ্যুৎ ব্যবহার না করে বিদ্যুৎ সাশ্রয় করতে পারি। বিদ্যুৎ সাশ্রয় করলে বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি ব্যবহার কম হবে। এক্ষেত্রে আমাদের করণীয় কি? দেখো, এখানে কিন্তু বলা হয়েছে বিদ্যুৎ সাশ্রয় করতে আমরা কি কি করতে পারি, আর বিদ্যুৎ সাশ্রয় করলে আমাদের কি কি সুবিধা হতে পারে আমাদের জীবনে। আমরা যদি বিদ্যুৎ সাশ্রয় করতে যাই, তাহলে এই আমাদের কি জ্বালানির ব্যবহার কি করতে হবে, মানে কমে যাবে। সো আমরা এই কাজ যদি করতে যাই, তাহলে আমাদের কি করণীয়? আমাদের অবশ্যই বিদ্যুৎ সাশ্রয়ী কাজগুলো করতে হবে। আমরা যখন রুমের বাইরে যাচ্ছি, একটু ফ্যানটাকে বন্ধ করব, একটু লাইটটাকে বন্ধ করব, এসিকে অপ্রয়োজনে মানে কোনো কারণে চালাবো না আমরা। ওকে, তারপর এখানে দেখতে পাচ্ছি আমরা দৈনন্দিন জীবনে জীবাশ্ম জ্বালানি যেমন ডিজেল, পেট্রোল, অকটেন গ্যাস অধিক মাত্রায় ব্যবহার করাতে বায়ুতে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায়। ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইডকে কিন্তু আমরা এভাবে লিখতে পারি CO2। ঠিক আছে, সো এখানে তাপমাত্রা বৃদ্ধি পায়, জলবায়ু পরিবর্তন ঘটায়। তাহলে আমরা কি করতে পারি? আমাদের করণীয় হবে কি, আমরা যত কম পারা যায় এই জিনিসগুলো তো আসলে ব্যবহার করা ছাড়া আসলে খুব টাফ চলা বর্তমান দুনিয়াতে, বাট যতটুকু পারা যায় আমরা ব্যবহার কম করব। কিভাবে? যেমন আমরা জীবাশ্ম জ্বালানি ব্যবহার কম করা যায়, যেমন রান্নাবান্নার ক্ষেত্রে কিন্তু এখন ইলেকট্রিক অনেক রান্নাবান্নার সিস্টেম আছে ইন্ডাকশনের মাধ্যমে, সেগুলোকে আমরা করতে পারি। তারপর হচ্ছে আমরা কিন্তু ইলেকট্রিক কার আছে বর্তমানে, আমরা সেগুলো ব্যবহার আস্তে আস্তে বাড়াতে পারি। এরপর আমরা সোলার প্যানেল ব্যবহার করতে পারি, আমরা উইন্ড মিল, ঠিক আছে, বাতাসের মাধ্যমে যে বিদ্যুৎ ব্যবহার করে সেটা করতে পারি। কিন্তু আমাদের আস্তে আস্তে এগুলোকে করতে হবে। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্লাস্টিক ও পলিথিন জাতীয় দ্রব্য ব্যবহার পরিবেশকে দূষিত করে, জলবায়ুকে পরিবর্তন করে। আবার পরিবেশ বান্ধব পণ্য ব্যবহার ও পরিবেশ ও জলবায়ুকে ঠিক রাখে। তাহলে আমাদের করণীয়টা কি? তাহলে আমাদের অবশ্যই কি প্লাস্টিকের ব্যবহারটা কমাতে হবে। প্লাস্টিকের বিকল্প হিসেবে আমরা কি ব্যবহার করতে পারি? আমরা কিন্তু পাট জাতীয় যে পণ্য আছে সেগুলোকে কিন্তু আমরা ব্যবহার করতে পারি। আমরা কিন্তু দেখবো অনেক জায়গায় কিন্তু প্লাস্টিকের পরিবর্তে আমরা কিন্তু কাগজের মধ্যে, বা আমরা দেখতে পারবো যে অন্যান্য পার্টির ব্যাগে কিন্তু জিনিসপত্র দেওয়া হয়। ঠিক আছে, তারপর আমরা যদি এখানে একটু দেখি যে আরও বেশ কয়েকটা জিনিসপত্র আছে, যেমন স্রোত, বাতাস, সূর্যের আলো এবং বজ্র থেকে প্রাপ্ত বায়োগ্যাস নবায়নযোগ্য শক্তির বড় উৎস। এই শক্তি পুনরায় ব্যবহার করা যায় এবং তা পরিবেশ বান্ধব, জলবায়ুর স্বাভাবিকতা রক্ষা করে। তাহলে আমাদের কাজ কি? এই যে একটাকে আমি বললাম যে স্রোত, পানির স্রোতের মাধ্যমে কি বিদ্যুৎ উৎপাদন করা যায়, বাতাসের মাধ্যমে করা যায়, সূর্যের মাধ্যমে সোলার, এগুলো থেকেও কিন্তু বায়োগ্যাস বানানো যায়। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের এইসব ব্যবহার করাটা বাড়াতে হবে। ঠিক আছে, তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি কি বনভূমি ধ্বংস, কম বনায়ন হলে বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বাড়ে, বায়ুর তাপমাত্রা বাড়ে। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের কি বনভূমি ধ্বংস করা যাবে না, আমাদের বনভূমিকে সংরক্ষণ করতে হবে, এটার জন্য আইন করতে হবে। ঠিক আছে, আচ্ছা, এরপর আমরা কি দেখতে পাচ্ছি যে নিচের বিবৃতিগুলো পড়ি এবং কোনগুলোর সাথে আমি একমত তা ঠিক চিহ্ন দিই। যে বিবৃতিগুলোর সাথে আমি একমত নই তার কারণ লিখি। আচ্ছা, জলবায়ু পরিবর্তন রোধে বেশি বেশি গাছ লাগাতে হবে। হ্যাঁ, আমরা যদি জলবায়ু পরিবর্তন রোধ করতে চাই গাছ লাগাবো। কেন? কারণ গাছ কিন্তু মানুষের পরম বন্ধু। গাছ আমাদের অক্সিজেন দিচ্ছে, কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করছে। গাছের মাধ্যমে কি আমাদের তাপমাত্রা ঠিক থাকছে, সব কিছু ঠিকঠাক থাকছে, আমরা ফল পাচ্ছি, পাখিরা ফলমূল পাচ্ছে, পাখিরা বাসা বানাতে পারছে। এবং আমাদের যে উপকূলীয় এলাকা আছে সেখানে কিন্তু গাছের মাধ্যমে কিন্তু আমরা নানান প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষাও পাচ্ছি। তাহলে কি টিক দিব আমরা? বনাঞ্চল ধ্বংস এবং অপরিকল্পিত নগরায়ন পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখে না। পরিবেশ সংরক্ষণে কিন্তু ভূমিকা রাখছে না। আমাদের এই যে বনাঞ্চল ধ্বংস এবং অপরিকল্পিত নগরায়ন, এর ফলে কি আমাদের পরিবেশ সংরক্ষণ হচ্ছে না। এটা কি ক্রস? আমি একমত নই। কেন? কারণ রাখছে না। নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করা পরিবেশ বান্ধব। হ্যাঁ, কেন? কারণ নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে কি পরিবেশ দূষিত হচ্ছে না। তারপর এখানে কি দেখতে পাচ্ছি, মোটর গাড়ি ব্যবহার না করে সম্ভব হলে হাঁটা এবং সাইকেল চালানোর অভ্যাস করতে হবে। ইয়েস, এটা ভালো। কেন? কারণ মোটর গাড়ি আমরা যত ব্যবহার কমাবো তত বেশি আমাদের পরিবেশটাকে সংরক্ষণ করা সহজ হবে। তারপর আমরা দেখতে পাচ্ছি জ্বালানির জন্য কাঠ ও কয়লার ব্যবহার বৃদ্ধি করতে হবে। না, এটা কিন্তু ক্রস। কাঠ আর কয়লার ব্যবহার যখন আমরা বৃদ্ধি করব, এটা কি জীবাশ্ম জ্বালানি। জীবাশ্ম জ্বালানি ব্যবহার যতই বৃদ্ধি পাবে তত বেশি কি পরিবেশের জন্য ক্ষতি হবে। ওকে, এরকম আরও বেশ কয়েকটা জিনিস আছে এখানে আমরা দেখতে পাচ্ছি। এগুলো আমরা নিজেরা একটু প্র্যাকটিস করব, আর আমরা যদি কেউ কোনোটা না পাই অবশ্যই আমরা কমেন্ট বক্সে জানাবো। ঠিক আছে, তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি যে নিজ এলাকার জলবায়ু পরিবর্তন রোধে ও পরিবেশ সংরক্ষণে আমাদের করণীয়গুলো লিখি। এটা কি তোমার এলাকার উপর ডিপেন্ড করে। তোমরা যারা ক্লাসগুলো করছো তোমরা চাইলে কিন্তু কমেন্ট বক্সে লিখে জমা দিতে পারো, আমরা কিন্তু দেখে দিব। যেমন ধরো তুমি যদি গ্রামে থাকো,
তোমার এলাকায় পরিবেশ সংরক্ষণের ব্যাপারগুলো একরকম, তুমি যদি শহরে থাকো তোমারগুলো কিন্তু আরেক রকম। এটা তোমার সম্পূর্ণ তোমার নিজের এলাকার উপর ডিপেন্ড করছে। তোমরা কিন্তু জিনিসগুলো প্র্যাকটিস করবে, নিজের বাসায় দেখাবে, অথবা আমাদের কমেন্ট বক্সে দেখালে কিন্তু আমরা এগুলো বলে দিব আসলে কীভাবে কাজগুলো করা যায়। দেখেন, আমরা কিন্তু খুব ইজিলি 2টা ক্লাসের মাধ্যমে একটা চ্যাপ্টার খুব ভালো মতো শেষ করে ফেললাম। আমরা কিন্তু ম্যাক্সিমাম জিনিসই আলোচনা করে ফেলেছি। আপনাদের কাজ কি হবে? আপনাদের কাজ হবে জিনিসগুলোকে খুব ধরে ধরে সুন্দর করে গুছিয়ে গুছিয়ে পড়া। ঠিক আছে? এখানে আমরা কি দেখতে পাচ্ছি? নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি? জীবাশ্ম জ্বালানির মধ্যে আমরা কি বলেছিলাম? এই জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফিউয়েল কি? যে জিনিসটা আমরা বারবার ব্যবহার করতে পারি না। যেমন দেখেন তাপ শক্তি। তাপ শক্তি কই থেকে আসে? সূর্য থেকে। আমরা কিন্তু বারবার ব্যবহার করতে পারি, তাহলে এটা হবে না। তারপর আমরা এখানে কি দেখতে পাচ্ছি? সৌরশক্তি। সেটাও কি সূর্য থেকে আসে, বারবার ব্যবহার করতে আমরা পারি? এটা না। তো প্রাকৃতিক গ্যাস। প্রাকৃতিক গ্যাস কিন্তু আমাদের বারবার আসে না। সো এটাই কিন্তু অ্যান্সার। বায়ুপ্রবাহ কিন্তু অনেক বায়ুপ্রবাহ হচ্ছে, নিয়মিত হচ্ছে। সো জীবাশ্ম জ্বালানি কোনটি? সেটা প্রাকৃতিক গ্যাস। জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রার কি পরিবর্তন হচ্ছে? তাপমাত্রা কিন্তু দ্রুত বাড়ছে। আমরা কিন্তু এই লাইনটি কিন্তু আমি নিজেই দাগিয়ে দিয়েছিলাম আপনাদেরকে। ঠিক আছে? সো বুঝে বুঝে পড়তে হবে। দেখেন, কৃষিকাজে প্রয়োজনীয় সেচের পানি না পাওয়ায় মূল কারণ কি? কারণ হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে। যখন ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে, তখন কিন্তু পানি উঠছে না। আপনারা যারা গ্রামে থাকেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আমাদের কিন্তু এখন যে বর্তমান সময়টাতে অনেক যে টিউবওয়েলগুলো আছে সেগুলো কিন্তু পানির স্তর নিচে নেমে যাওয়ায় কিন্তু আবার নতুন করে খনন করা লাগছে, আমাদের যে ডিপ টিউবওয়েল যেগুলো আছে। ওকে? সো এরকম এগুলো কিন্তু প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আসে সরাসরি। সঠিক উত্তর আসে, শূন্যস্থান আসে, তারপর সত্য মিথ্যা আসতে পারে, মানে সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে, তারপর বর্ণনামূলক প্রশ্ন আসতে পারে। সো অবশ্যই আমরা ক্লাসগুলোকে খুব সুন্দর করে গুছিয়ে গুছিয়ে করব, যাতে আমরা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে আর কোনো প্রশ্ন থাকলে আমরা পরীক্ষায় আসি আমরা কিন্তু যাতে অ্যান্সার করতে পারি। সো এই ক্লাসটা যারা করলেন আপনারা অবশ্যই শেষ পর্যন্ত জানাবেন আপনাদের ক্লাসটা কেমন লাগলো। আর যারা আপনার সন্তানকে প্রাথমিক বৃত্তি পরীক্ষার যে ব্যাচটা আছে আমাদের, একদম ভালোভাবে আমরা ধরে ধরে প্রাইভেট ব্যাচের মতো করে প্রতিটা স্টুডেন্টকে খুব ভালো মতো পড়াবো। আমি আছি, অর্ক স্যার আছে। সো আমরা সবাই মিলে ইনশাল্লাহ আপনাদের সন্তানের জন্য খুব ভালো মতো একটা প্রাথমিক বৃত্তির প্রস্তুতিটা নেওয়াবো। ধন্যবাদ সবাইকে। এরপর আপনারা কোন বিষয়ে ক্লাস চান অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।